ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে আমি অর্পণ। আপনারা দেখছেন প্রেজেন্টেড বাই ওয়ান এক্স ব্যাট, পাওয়ার্ড বাই ইউএমিং, গুড এডুকেশন, গুড জব এবং ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ স্টেডিয়াম বুলেটিন। স্টেডিয়াম বুলেটিনে আজকে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতমদাকে ফোনে চেষ্টা করছি, আমরা লাইভ নেওয়ার চেষ্টা করছি, সেটার দিকে তো অবশ্যই পিসিআর থেকে কানেক্ট করা হচ্ছে। তার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে, বুমরা কতটা খেলবেন সেটা শুধুমাত্র গৌতমদা আপনাদেরকে পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দেবেন। তবে বুমরা কিন্তু তাকে নিয়ে এনসিএতে ভীষণ রকমভাবে তৎপরতা দেখা দিয়েছে। বিসিসিআই তিনজনের ওপর দায়িত্ব দিয়েছেন বুমরাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ যাতে করা যায়। সবচেয়ে বড় খবর এই মুহূর্তে যেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে, সেটা হচ্ছে বুমরার খেলার যদি 1% সম্ভাবনা থাকে তাহলেও স্কোয়াডে রাখা হবে বুমরাকে। অর্থাৎ বুমরা কিন্তু ভারতীয় টিমের জন্য এখন অপরিহার্য। বুমরা শুধু ভারতীয় টিমের জন্য অপরিহার্য নয়, বুমরা বিপক্ষ টিমের কাছে ত্রাস। এক কথায় চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল ঘোষণা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াড, বুমরাকে নিয়ে যে আপডেট, সেখানে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা তিনি খেলবেন কি খেলবেন না, এটা অন্তত আগামী 7 দিন, গত 7 দিন ধরে সেই আলোচনা চলছে। অর্থাৎ সেই আলোচনায় আপাতত ইতি কিনা সেটা অবশ্যই গৌতমদা জানাবেন। গৌতমদা একদম পয়েন্ট জিরো থেকে, গ্রাউন্ড জিরো থেকে তিনি জানিয়ে দেবেন। তা একদম এক্সক্লুসিভ খবর স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতেই হবে, কারণ গৌতমদার সাথে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, তার মধ্যে 2টো জিতে গিয়েছে। এবং সবচেয়ে আনন্দের খবর যেটা ভারতীয় হিসাবে, সেটা হচ্ছে যে রোহিত শর্মা ব্যাক ইন ফর্ম। রোহিত শর্মা সেই হিটম্যান স্টাইল দেখা গিয়েছে। রোহিত শর্মার অসাধারণ একটা সেঞ্চুরি, তার মধ্যে 90 রান এসেছে কিন্তু 4 আর 6, আর বাকিটা সিঙ্গেলস এবং 2 রানে এসেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে রোকো জুটির মধ্যে রোহিত শর্মা কিন্তু রান পেয়ে গিয়েছেন, সেঞ্চুরি করেছেন, শুধু রান নয়, একদম দাপিয়ে সেঞ্চুরি করেছেন, ক্যাপ্টেন ইনিংস খেলেছেন। সেই সঙ্গে বিরাট কোহলি এখনো পর্যন্ত রানে ফিরছেন না। তবে আশা করা যায় থার্ড ম্যাচ আহমেদাবাদে, যেটা আগামীকাল রয়েছে, সেখানে বিরাট কোহলি হয়তো রানে ফিরবেন। এবং বিরাট কোহলি যদি রানে ফিরে যায় তাহলে একেবারে পুরোপুরি 16 আনা টাইপের ব্যাপার হয়ে যাবে। মানে রোকো জুটি যদি ফর্মে থাকে তাহলে মানে নাথিং ইজ ইম্পসিবল। যেমন আজহারউদ্দিন বলেছেন, রোহিত শর্মা যদি ব্যাট করেন, রোহিত শর্মার ব্যাট যদি কথা বলে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের। অর্থাৎ এতটা কনফিডেন্ট রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এই দুজন তারকা ব্যাটার যদি ফর্মে থাকেন, তাহলে যে কোনো বিপক্ষ টিমের কাছেই ত্রাস হয়ে যাবে। শুধুমাত্র ভারতের কাছে উপরি পাওনাই নয়, সেই সঙ্গে আরেকটু আলোচনা করে নেওয়া যাক, সেটা হচ্ছে ওপেনিং পেয়ারে রোহিত শর্মার সঙ্গে নামছেন শুভমান গিল কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। আগের দিনের আউটটা সত্যি মেনে নেওয়া যায় না, তবে গিলের যে সেই নকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং গিল কিন্তু অসাধারণ ছন্দে রয়েছেন, এটা আনডাউটেডলি বলা যেতে পারে। তবে এখানে আর একটা প্রশ্ন খুব ঘোরাফেরা করছে, তাহলে ডেবিউ হয়েছে কিন্তু যশস্বী জয়সওয়ালের, তাহলে ওপেনিং পেয়ারে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল দুজনের মধ্যে কিন্তু একটা হেলদি কম্পিটিশন যেটা বলা যেতে পারে, যেটা ভারতীয় দলের জন্য খুব ভালো, সেটা কিন্তু লেগেই থাকবে। তবে ওপেনিং পেয়ারে রোহিত শর্মা এবং শুভমান গিল কিন্তু ফিক্সড, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আর একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেএল রাহুল কি আদৌ আর ওয়ানডে টিমে সুযোগ পাবেন? এটা নিয়ে কিন্তু জল্পনা ভীষণ রকমভাবে শুরু হয়েছে। তার কারণ একটাই, কারণ অবশ্যই এই বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, সেটা হচ্ছে বারবার তিনি ছুটি চেয়েছিলেন ইংল্যান্ড সিরিজের জন্য, তাকে ছুটি দেওয়া হয়নি। ওয়ানডে খেলানো হয়েছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট ওডিআই ফরম্যাটে হবে, সেই কারণে এখনও কিন্তু রাহুল পরীক্ষিত নন সেই অর্থে। দুটো যে ওয়ানডে সিরিজ হলো, কারণ ব্যাট করার মতো অপশান তিনি পাননি। তবে
যদি একদম টপ অর্ডার থেকে বলা যায় শ্রেয়স আইয়ার টপ ফর্মে রয়েছেন। শ্রেয়স আইয়ার একদম টপ ফর্মে, কারণ আমি বারবার একটা জিনিস বলি যে কোনো প্লেয়ারের ফর্ম অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে সে কতটা মেন্টাল কন্ডিশন তার কতটা ঠিক জায়গায় রয়েছে। অর্থাৎ দেখুন আমরা যদি একটু 1-1.5 বছর দেখি তাহলে কিন্তু দেখুন সালে হচ্ছে শ্রেয়স আইয়ার কেকেআরের ক্যাপ্টেন ছিলেন, সেখান থেকে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন অধিনায়ক হিসাবে। তারপর আইপিএলের অকশনে তিনি একটা বিগ বাজেট পেয়েছেন, তাকে কিনে নেওয়া হয়েছে। এবং এই যে একটা বলে মানে এগুলোকে বলে অক্সিজেন যদি একদম পুরো ফ্রেশ এয়ার থাকে, মেন্টাল কন্ডিশন কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর মেন্টাল কন্ডিশন যদি ভালো থাকে যে কোনো প্রতিকূলতা কিন্তু জয় করা যায়, আর সেটাই কিন্তু করছেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার ছন্দে দারুণ ছন্দে রয়েছেন, এক্সিলেন্ট ব্যাট করছেন, মানে মনে হচ্ছে যেন একদম A to Z যা যা তিনি চাইছেন সব কিছু পারফেক্ট হচ্ছেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে টপ অর্ডার যদি দেখা যায়, টপ অর্ডারে কিন্তু ভারতের যথেষ্ট ছন্দে রয়েছেন। রোহিত শর্মা রান পেয়ে গিয়েছেন, শুভমান গিল একদম ছন্দে রয়েছেন, শ্রেয়স আইয়ার তো এক্সিলেন্ট ব্যাট করছেন। প্রথম ম্যাচে দেখলেই বুঝতে পারবে প্রথম ম্যাচে কীভাবে পুল শট মেরেছেন, একটার পর একটা বাউন্ডারি এসেছে, কভার ড্রাইভ এসছে, যেগুলো প্রায় শ্রেয়স আইয়ার খেলতেন না সেই শটগুলো, সেগুলো কিন্তু দারুণভাবে শ্রেয়স আইয়ার ক্যারি করেছেন, যেটা এক কথায় অনবদ্য বলা যেতে পারে। এরপরে যদি আমরা একটু মিডল অর্ডার দেখি, মিডল অর্ডার দেখতে গেলে কিন্তু সেই অর্থে এখনও পর্যন্ত রোহিত, আচ্ছা মিডল অর্ডারে আসবো, তার আগে যাকে নিয়ে আলোচনাটা করাটা খুব দরকার সে হচ্ছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা অলরেডি কিন্তু আইসিসির 1 নম্বর অলরাউন্ডার, কেন হবে না বলুন তো? ব্যাটে বলে ফিল্ডিং এক্সিলেন্ট, মানে রবীন্দ্র জাদেজা মানে একটা হচ্ছে পাওয়ার প্যাক পারফরমেন্স। রবীন্দ্র জাদেজা মানেই একটা দারুণ রকম ব্যাপার, যেখানে শুধুমাত্র ব্যাটে শুধু নয়, বোলিংয়ে 10 ওভারে 35 রান 3 উইকেট ইংল্যান্ডের সেকেন্ড ম্যাচে একাই শেষ করে দিয়েছেন। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ বোলিং এবং সেই সঙ্গে ব্যাটিং। তা এরপর যাকে নিয়ে আলোচনাটা করাটা খুব দরকার তিনি হচ্ছেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কেন? কারণ মোহাম্মদ শামি হচ্ছে চোট পাওয়ার পর তিনি টিমে এসেছেন। একটা ম্যাচে তাকে বেশ ছন্দে দেখা গিয়েছে, শামি যেভাবে বল করেছেন, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে গিয়েছিলেন মোহাম্মদ শামি। একটা দুটো ম্যাচ হতেই পারে, সেটা অন্য বিষয়, কিন্তু বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলেন তাহলে কিন্তু পরবর্তীকালে সেই প্রেশার টেক ওভার করতে হবে মোহাম্মদ শামিকে। কারণ মোহাম্মদ শামি হচ্ছে ক্লাস বলার। ওয়ার্ল্ড কাপে তিনি যা বোলিং করেছিলেন তারপর থেকে তার প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছে। সেই কারণে কিন্তু মোহাম্মদ শামির ছন্দে ফেরাটা ভারতীয় দলের জন্য ভীষণ ভীষণ দরকার। ওয়ার্ল্ড কাপে শামি যে ছন্দে ছিলেন, বিপক্ষের কাছে পুরো ত্রাস হিসাবে উতরেছিলেন তিনি। সেই অর্থে মোহাম্মদ শামির ছন্দে ফেরাটা ভীষণ ভীষণ রকমভাবে দরকার। তবে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যদি জসপ্রীত বুমরা না খেলতে পারেন তাহলে বিকল্প হিসাবে কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক বিসিসিআই একজনকে ভেবে রেখেছেন, তিনি হচ্ছেন হর্ষিত রানা। হর্ষিত রানা যথেষ্ট ছাপ ফেলেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেকেআরের কাছে বড় প্রাপ্তি বলা যেতে পারে হর্ষিত রানার এই রকম পারফরমেন্স। সেই অর্থে যদি বুমরা না খেলেন তাহলে কিন্তু হর্ষিত রানাকে স্কোয়াডে থাকবেন তিনি, এবং বুমরার বদলি হিসাবে তাকে প্রয়োজনে কিন্তু ব্যবহার করা হবে। এটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তে। সবচেয়ে যেটা বড় খবর সেটা হচ্ছে বুমরার ফিট কিনা সেটা গৌতম দা এক্সক্লুসিভলি আপনাদেরকে জানাবেন কিছুক্ষণের মধ্যেই। আর দ্বিতীয়ত হচ্ছে বুমরা যদি 100% তিনি ঠিক থাকেন, খেলার মতো কন্ডিশনে থাকেন, তাহলে বুমরাকে স্কোয়াডে রাখা হবে, বুমরা খেলবেন। এবং আরেকটি বিষয়, বুমরা যদি না খেলতে পারেন তাহলে কিন্তু তার পরিবর্ত হিসাবে হর্ষিত রানাকে টিমে নেওয়া হবে বলে এখনো পর্যন্ত বোর্ড সূত্রে এটাই খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে আমরা ফিরবো, ব্রেকের একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর আরও আপডেট আপনাদের দেব, এবং তারপরেই গৌতম দার সঙ্গে সরাসরি আপনাদেরকে কি বলছেন গৌতম দা আগামীকালের ম্যাচ এবং বুমরার আপডেট নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, সেটা আপনাদের শোনাবো। একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুটো খবর আপনাদের জানিয়ে রাখি, ইম্পর্টেন্ট দুটো বড় খবর।
একটি খবর পাওয়া গিয়েছে যেখানে জানা যাচ্ছে যে বুমরার দায়িত্বে কারা রয়েছেন, বুমরাকে ফিট করে তোলার দায়িত্বে কারা রয়েছেন এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে বুমরার জন্য জাতীয় ক্রিকেট একাডেমিতে এনসিএতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিবঙ্গরম তার তত্ত্বাবধানে রয়েছেন জসপ্রীত বুমরা। শুধু তাই নয়, তার সঙ্গে আরও দুজনকে অ্যাড করা হয়েছে। তার নাম ফিজিও হিসাবে রয়েছেন তুলসীরাম যুবরাজ এবং তার চিকিৎসক হিসাবে রয়েছেন নিতিন প্যাটেল। অর্থাৎ এই তিনজন, যেটা প্রথমেই বললাম ব্রেকের আগে যে তিনজনের একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে বুমরাকে সুস্থ করার জন্য, তারা কারা সেই খবরটা এই মুহূর্তে আপনাদের সামনে জানিয়ে দিলাম। এবং আরও একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মানেই একটা হাই ভোল্টেজ ম্যাচ, এবং সেই ম্যাচের জন্য পুরো দুটো দেশ অপেক্ষা করে থাকে। শুধু দুটো দেশ নয়, ক্রিকেট প্রেমী যারা তারা অপেক্ষা করে রাখেন। এই ম্যাচ নিয়ে একটা বড় আপডেট এই মুহূর্তে পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের আম্পায়ার হিসাবে যিনি থাকবেন দুজন অভিজ্ঞ আম্পায়ার, পল রেইফেল এবং রিচার্ড ইলিংওয়েথ থাকছেন মাঠের দায়িত্বে, এবং টিভি আম্পায়ার হিসাবে থাকবেন মাইকেল গফ। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন হোলস্টক এবং ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যেটা ভারত পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্বে কারা থাকছেন সেটা কিন্তু স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য এক্সক্লুসিভলি জানিয়ে দিলাম। এবার যেটা বারবার বলছিলাম যে গৌতম দার সঙ্গে আমরা যোগাযোগ করছিলাম, গৌতম দা এক্সক্লুসিভলি আপনাদেরকে সেটা জানাচ্ছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ কি বুমরা খেলবেন, এবং আগামীকালের ম্যাচ রয়েছে আহমেদাবাদে, ভারত কি ফুল টিম নিয়ে নামাবে, এটা নিয়ে বিশ্লেষণ করবেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আমার দুটি প্রশ্ন, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা কি খেলছেন স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জন্য, সেটা যদি আপনি একটু জানিয়ে দেন, এবং আপনার কাছ থেকে আর একটা এক্সপ্লেনেশন শুনবো, সেটা হচ্ছে আগামীকাল আহমেদাবাদে ভারত ইংল্যান্ডের লাস্ট ম্যাচ, যদিও নিয়ম রক্ষার ম্যাচ, সেখানে একাদশ কিরম হতে চলেছে, সেখানে কন্ডিশন কিরকম থাকবে, পিচ কিরম থাকবে, গৌতম দা? কি হবে কালকে আহমেদাবাদে সেরকম কোনো সংশয় কিছু নেই, কারণ ভারত অলরেডি সিরিজ 2-0 এগিয়ে গেছে। অর্পণ, তুমি জানো কমপ্লিটলি অনতিক্রম্য ব্যবধান। বাট ইন্ডিয়ান টিম যেরকম ছন্দে আছে, ইন্ডিয়ান টিম কিন্তু চাইবে যে ছন্দটাকে প্রকৃত মর্যাদা দিতে থার্ড ম্যাচটাও তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জিততে চায়। এমনিতে নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু খুব একটা ভারতের জন্য খুব গর্বের বাটখারা নিয়ে উপস্থিত নেই, কারণ এখানে টোটাল 20টা ম্যাচের 11টা ম্যাচ ভারত জিতেছে, 9টা ম্যাচ হেরেছে। আর সেই হারগুলোর মধ্যে একটা হার সবচেয়ে বেশি খোঁচা দিয়ে যায়, সেটা আমরা সবাই জানি, বিশ্বকাপ ফাইনালে 19শে নভেম্বর 2023-এর হারটা। তাই নরেন্দ্র মোদী স্টেডিয়াম হয়তো ভারতের জন্য একেবারে সুখের পেয়ালা নিয়ে উপস্থিত নেই, কিন্তু এখন গৌতম গম্ভীরের টিম, আমি খুব সচেতনভাবে গৌতম গম্ভীরের টিম বলছি, রোহিত শর্মার টিম বলছি না, এখন গৌতম গম্ভীরের টিম এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের উচিত কমপ্লিট করা। অর্থাৎ নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে 0-3 টেস্ট সিরিজ হেরে ভারতীয় ক্রিকেটে যে ডিপ্রেশনের সাইকেলটা শুরু হয়েছিল সেটাকে বন্ধ করা, 3-0 ইংরেজদের হারিয়ে আবার কিছুটা হলেও ঋত মর্যাদা ফেরত নেওয়া। এবং যেভাবে ভারত এই সিরিজে খেলেছে, টি20 সিরিজে খেলেছে, তাতে না জেতার কিন্তু কোনো কারণ নেই। একটা কথা বলি যে আমাদেরও কিন্তু সংশয় হচ্ছিল ইন্ডিয়ান ক্যাপ্টেনকে নিয়ে, সেই সংশয়টা এখন অন্তর্হিত, কারণ রোহিত শর্মা 90 বলে 119 রানের যে ইনিংসটা খেলেছেন, সেটা দেখে অমিতাভ বচ্চন অব্দি টুইট করেছেন, গোটা ভারতবর্ষ চমৎকৃত হয়ে গেছে। অনেকেই রোহিত শর্মার অবিচুয়ারি লিখে ফেলেছিল, এবং তাদের মধ্যে আমাদেরও ধরতে পারেন, তারা সবাই সেটা রিভাইজ করেছেন, কারণ একজন প্লেয়ার যে এত ড্রামাটিক্যালি চেঞ্জ করে নিতে পারেন নিজেকে, এরকম একটা ক্রিকেট খেলতে পারেন হঠাৎ করে, সেটা ভাবাই যায় না। কমপ্লিটলি মানসিক আড়ষ্টতা উধাও, পা দারুণ মুভ করছে, হাত মুভ করছে, গেম সেন্স মুভ করছে, রোহিত শর্মাকে একদম অন্যরকম দেখিয়েছে। তো এই ইনিংসটা রোহিত শর্মার প্রেশারটা কাটিয়ে দিল, যাবতীয় যেসব সোশ্যাল মিডিয়া মিম টিম হচ্ছিল সব বন্ধ হয়ে গেল। এবার বাকি থাকলেন তিনি বিরাট কোহলি। কালকে সবচেয়ে বেশি আকর্ষণের বিষয়বস্তু হয়ে হাজির হবেন, কারণ এটা অনেকটা এরকম যে 1 ডাউন 1 মোর টু গো কে না, তিনি বিরাট কোহলি। এখন অব্দি রান পাননি, আদিল রশিদ তাকে বেশ দাঁড় করিয়ে আউট করে দিয়েছেন যাকে বলে। বিরাট কোহলিকে কিন্তু রান পেতেই হবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের এই যে একটা কি বলবো, একটা কাড়া না কাড়া বাজানো ভারতীয় টিমের
চ্যাম্পিয়নশিপের আগে, সেটা সম্পূর্ণ হবে যদি বিরাট কোহলি রান পেয়ে যান। বিরাট কোহলিকে এখন অবধি যথেষ্ট ক্রিজে থিতু আমরা দেখিনি, ধারাবাহিক ব্যর্থতা চলেছে, কিন্তু লাস্ট ম্যাচটায় লক্ষ্য করলাম যে কটকে বিরাট কোহলির মধ্যে যে এনথুসিয়াজম দেখা গেল, সেটা দেখে মনে হচ্ছিল কোনো 19 বছরের ছেলে প্রথম ইন্ডিয়া ক্যাপ পেয়েছে। আমরা দেখেছি তার আগে বিরাট কোহলি তিনি নিজে আগের ম্যাচে ইন্ডিয়া ক্যাপ নিজে তুলে দিয়েছেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তিনি ইন্ডিয়া ক্যাপ পেয়েছেন, তিনি যশস্বী জয়সওয়ালকে দেননি, তাকে কেউ দিয়েছে। লাফালাফি, ঝাপাঝাপি, এত হাঙ্গার এবং এমন একটা ফ্রেশনেস মেন্টালি মনে হলো তার মধ্যে আছেন, যে বিশাল কোনো টেকনিক্যাল বাধাবন্ধ না দেখা গেলে এরকম দৃঢ়প্রতিজ্ঞ কাউকে থামিয়ে রাখা খুব কঠিন। আমি অন্তত আহমেদাবাদে বিরাট কোহলির অন্তত কিছুটা ফর্মে আসার পক্ষেই বাজি ধরব। এই মাঠে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা দেখেছি বিপর্যয়ের মধ্যেও তিনি রান করেছিলেন দাঁড়িয়ে থেকে, বরাবর বিগ ওকেশনের প্লেয়ার। আবার বলছি যে তাকে এবং রোহিত শর্মাকে প্রচুর মানসিক বিপর্যয়, প্রচুর প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই সোশ্যাল মিডিয়ার যুগে, টানা অব্যাহত থেকেছে। ক্রিটিসিজম সবসময় বড় প্লেয়ারদের হয় তারা রান না পেলে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে মিম, ট্রোলিং, প্রাক্তন ক্রিকেটারদের কথা বলা এত মুহুর্মুহু গায়ের উপর এসে পড়ে যে এটা আপনি হোটেলে খবরের কাগজ নেওয়া বন্ধ করে দিলেন কি টেলিভিশন সেটটা চালালেন না, তাতেও রক্ষা পাবেন না। কারণ মোবাইলে ওইটা মোবাইল বাহী হয়ে সারাক্ষণ নেগেটিভিটিগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে। আপনি যে হোটেলে আছেন সেই হোটেলে যে ছেলেটি রুম সার্ভিস দিতে আসে সে জানে যে বিরাট কোহলি রান পাচ্ছেন না, যে হাউসকিপিংয়ের যে লন্ড্রির জামা কাপড় দিতে আসে সে জানে বিরাট কোহলি রান পাচ্ছেন না, প্রত্যেকে জানে, রিসেপশনিস্টও জানে, আপনার যে ড্রাইভার সেও জানে, যে গাড়ি আপনাকে হোটেল থেকে নিয়ে এসছে, যে ছেলেটা সেলফি তুলতে যাইছে সবাই জানে। এই সবার সর্বগ্রাসী নেগেটিভিটির মধ্যে রান করা সহজ কথা নয়। আগেকার ক্রিকেটারদের নিশ্চয়ই অনন্ত প্রেশার নিতে হয়েছে, কিন্তু তাদের এই সোশ্যাল মিডিয়ার প্রেশারটা নিতে হয়নি। আর যে যত বড় তার প্রেশার তত বেশি। তাই তিনি বিরাট কোহলি আবার একটা চাপের মুখে পড়বেন। ভারত চাইবে সিরিজ 3-0 করতে, তিনি বিরাট কোহলি চাইবেন 1-0 করতে, কারণ তিনি তো এখন অবধি তার খাতাই খোলা হয়নি বলতে গেলে। তো বিরাট কোহলিকে নিয়ে কালকে কিন্তু খুব ইন্টারেস্ট থাকবে অর্পণ, এবং যদি বিরাট কোহলি রান পেয়ে যান তাহলে ভারতের পক্ষে ডাবল বোনান্সা, কারণ রোহিত শর্মা অলরেডি রান পেয়ে গেছেন, এবং যাবতীয় আবার ওই যে বললাম মিম তৈরি, SMS জোকস, এই সব বন্ধ হয়ে যাবে যদি বিরাট কোহলি কালকে রান পান। যদি না পান তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে তাকে আবার ফর্মে ফিরতে হবে। সবাই চাইবে যে দেশের মাটিতে ভালোই ভালো পরীক্ষাটা শেষ হোক, তিনি শেষ করুন, আর একই সঙ্গে ভারত 2-0 সিরিজ যে তারা সম্পূর্ণ করে নিক, তাহলে একেবারে যেটাকে বলে বাংলায় সোনায় সোহাগা। আরও একজনের একটু সমস্যা থেকেই যাচ্ছে, তার নাম মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে নিয়ে ভারত কি করবে? মোহাম্মদ শামিকে তো নিয়ে যাবেই, কিন্তু মোহাম্মদ শামি যে তার বোলিংয়ে যে পেনিট্রেশন, বাংলা করলে বলা হয় ভেদ শক্তি, সেটা যেন কোথাও অনুপস্থিত। তার বোলিংয়ে একটা অদ্ভুত ব্যাপার আছে, প্রায় মুম্বাই শহরের মতো একটা সারাক্ষণ গায়ের ওপর একদম বহমান। হঠাৎ যেন তিনি কিছুটা মোহাম্মদ শামি কিছুটা নেতিয়ে গেছেন, তার বোলিংটায় ওই যে একটা স্ফুলিঙ্গ দেখা দেয় সেটা দেখা যাচ্ছে না। তাই সেটা হয়তো ফিরতে আরও কিছুটা সময় লাগবে। কাজে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় পেস বোলিংটা একটু সমস্যার মধ্যে পড়বে। হর্ষিত রানা হয়তো টিমে ঢুকবেন, তিনি অলরেডি সাইডে রয়েছেন। আরও একটা ভারতের সমস্যার জায়গা হচ্ছে কুলদীপ যাদব। কালকের ম্যাচে যদি কুলদীপ যাদব খেলেন তাহলে খুব ইন্টারেস্টিং হবে যে কুলদীপ যাদব ফিরে আসতে পারেন কিনা। এমনিতে দেখুন আহমেদাবাদ খুব বড় মাঠ, সেখানে স্পিনাররা বেশি খেললে কোনো সমস্যা নেই। এই টিমের রবীন্দ্র জাডেজা অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন, কোনো সমস্যাই নেই, তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ম্যাচের প্রথম 11তে থাকবেন। বরুণ চক্রবর্তী খুব ভালো বল করেছেন, কালকে আহমেদাবাদ তার আরও একটা পরীক্ষা নেবে। কিন্তু কুলদীপ যাদব এখন অব্দি চোট সারিয়ে ফিরেছেন, তাকে এখনো দেখে মনে হচ্ছে না যথেষ্ট চোট সেরেছে বলে। আহমেদাবাদ মাঠে বড় এই আউটফিল্ড, বড় বাউন্ডারি, তার একটা বড় সুযোগ যে তিনি খুশির সঙ্গে ফ্লাইট দিতে পারবেন। ছোট মাঠে অনেক সময় ভয় থাকে, সেই ভয়টা তার নেই। আর কোথায় সমস্যা ভারতের? KL রাহুল না ঋষভ পান্ত? KL রাহুল আগের দিন শুধু ব্যাটিংয়েই ব্যর্থ হননি, তার আগের দিন তিনি ডিআরএস, একটা সহজ ডিআরএস মিস করেছেন, যে ডিআরএসটা হলে অনেক আগেই ইংল্যান্ড ইনিংসে আরও ত্রাস সৃষ্টি করা যেত। এখন এই কিপারদের ঠিকঠাক ডিআরএস অ্যাপিল করাটা প্রায় আমি বলছি যে টাই ব্রেকারের শট নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এর জন্য আলাদা প্র্যাকটিস দরকার।
এবং মহেন্দ্র সিং ধোনি এটাতে একদম সিদ্ধহস্ত ছিলেন, বাকি কিপাররা নন, ঋষভ পন্ত ততটা নন, ঋদ্ধিমান সাহা নন, বেশিরভাগ কিপার নন, এবং কে এল রাহুলও নন। এক সময় মনে হচ্ছে কে এল রাহুলের যদি ব্যবস্থা থাকতো, যদি ফোনে ফ্রেন্ড করে মহেন্দ্র সিং ধোনিকে ফোন করে বলতেন যে আচ্ছা এটা কি নেবো না, কারণ 1 মিনিটের মধ্যে ফোনটা হয়ে যেত, যেরকম কেবিসিতে ফোন করে সেরকম। ধোনি তার ক্রিকেট জীবনে কখনো ফোন ধরেননি, বিসিসিআই তাকে বলুক যে আপনি একটু খেলোয়াড় জীবন তো শেষ হয়ে গেছে, এখন অবসর জীবনে এখন একটু ফোনটা ধরুন, আর ইন্ডিয়ান উইকেট কিপারদের বলুন যে এটা ডিআরএস রিপ্লে নেব কি নেব না। কে এল রাহুল কিন্তু একটা জায়গা, খচখচানির জায়গা থেকে গেছে। আদারওয়াইজ ভারতের 3-0 জেতার যে কি বলবো, যেরকম বিয়ে বাড়িতে একটা প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ তৈরি, মালা তৈরি, কেটারার তৈরি, সঙ্গীত হবে সেসব তৈরি, শুধু রোহিত শর্মাকে গিয়ে পোডিয়ামে গিয়ে দাঁড়াতে হবে আর 3-0টা কমপ্লিট করতে হবে। আবার বলছি, এই 3-0 হলে নিউজিল্যান্ডের কাছে 0-3কে হারানো যাবে না, সেই ক্ষত চোকানো যাবে না, একটা মলম তো পড়বে। ধন্যবাদ গৌতম দা আপনাকে। আপনারা শুনলেন যে সবচেয়ে বড় খবর গৌতম দা যেটা এই মুহূর্তে জানিয়ে দিলেন। আমি আর রিপিট করছি না, কারণ গৌতম দা অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা। তাহলে শুধুমাত্র অপেক্ষার বলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। তবে আবারও আশা রাখবো রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিটা উঠুক, সেই আশা নিয়ে আমরা থাকবো। তবে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেটা গৌতম দা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছেন, সেটা হচ্ছে ভারতীয় দল কী রকম হতে চলেছে এবং পিচ কীরকম থাকছে কন্ডিশন আহমেদাবাদের জন্য, গুজরাটের জন্য। আমার মনে হয় যেটা ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে ভারত শুধুমাত্র এটাকে নিয়ম রক্ষার ম্যাচ হিসাবে দেখবে না, এটাতেও কিন্তু ভারত 3-0 অর্থাৎ হোয়াইট ওয়াশ করতে চাইবে ইংল্যান্ডকে, সেই লক্ষ্যে কিন্তু গৌতম গম্ভীর এগোবে। তবে আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যেটা জানিয়ে রাখি, সেটা হচ্ছে বারবার জল্পনা হচ্ছে বাই চান্স যদি গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেল করেন তাহলে তার ভাগ্য কি রয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব পরবর্তী এপিসোডগুলোতে। তবে গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু আলোচনা লেগেই থাকবে, কারণ তার যদি আমরা একটু পার্সেন্টেজ দেখি, তার কোচ হিসাবে পার্সেন্টেজ, তাহলে টেস্টে তিনি যতটা পিছিয়ে পড়েছেন, ওয়ানডে এবং টি20তে কিন্তু গৌতম গম্ভীর সেরা কোচের দিকে এগোচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর কিন্তু গৌতম গম্ভীরের ভাগ্য নির্ভর করবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এরমটাও হতে পারে, যদিও জল্পনা, এখনো পর্যন্ত কংক্রিট খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি, ভারত কিন্তু টেস্ট টিমের জন্য আলাদা কোচ এবং ওয়ানডে অর্থাৎ সাদা বলের ক্রিকেট, ওয়ানডে এবং টি20র জন্য কিন্তু আলাদা কোচ করতে পারে। সেখানে কিন্তু গম্ভীরের ওপর খাড়া ঝোলার সম্ভাবনা অনেকটা, যদিও এই মুহূর্তে কংক্রিট কোনো খবর এসে পৌঁছয়নি। যদি খবর হয় সেই খবর সবার আগে স্টেডিয়াম বুলেটিন আপনাদেরকে জানাবে, এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে এই মুহূর্তে ভালো খবরটা গৌতম দা আপনাদের দিয়ে দিয়েছে, ভালো বা খারাপ যাই হোক না কেন সেটা নিয়ে আমাদের তো এগোতেই হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তবে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আমরা তো চোখ রাখবই, সেখানে ভারত পাকিস্তান ম্যাচের আম্পায়ার কারা হচ্ছেন সেটা নিয়ে আপনাদের জানিয়ে দিলাম। এবং আগামীকাল বুধবার ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কীরকম লড়াই হয় সেটা দেখার অপেক্ষায় থাকবো, এবং আপনারাও ক্রিকেট প্রেমীরা যারা আছেন তারা তো অবশ্যই থাকবেন। এবং আমরাও চাই যে লাস্ট ম্যাচে কিং কোহলির প্রত্যাবর্তনটা হোক, রোহিত শর্মা রোকোর মধ্যে রোহিত শর্মার প্রত্যাবর্তন হয়ে গিয়েছে, একদম হিটম্যান স্টাইলে তিনি ফর্মে ফিরেছেন। এবার শুধুমাত্র বিরাট কোহলির অপেক্ষা, বিরাট কোহলি কি আহমেদাবাদে ফর্মে ফিরবেন, এটাই কিন্তু এখন কোটি কোটি টাকার প্রশ্ন। আমরা সেদিকেই তাকিয়ে থাকবো, আশা করব কিং কোহলি তার ছন্দে ফিরবেন, চেস মাস্টার হিসেবে তিনি তার পরিচয় দেবেন। তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আপনারা কোথাও যাবেন না, স্টেডিয়াম বুলেটিন আপনাদের সবার আগে সব খবর দেবে। তবে আজকে এখানেই শেষ করছি, খুব ভালো থাকুন, শুভরাত্রি।